আজকে আমরা উচ্চ মাধ্যমিকের অঙ্কের ম্যাথমেটিক্যাল রিজনিং অর্থাৎ গাণিতিক যুক্তি এই বিষয়টার উপরে করব। দেখো, এই যে চ্যাপ্টারটা এইটা পুরোপুরি থিওরিটিক্যাল বেসের উপরে। এখানে অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো খুবই সোজা সোজা অঙ্ক আছে, কিন্তু থিওরিটা খুব কনসেপচুয়াল। এটা থিওরিটা ভালো করে বুঝতে হবে তোমাদের। এসব তাহলে আমরা শুরু করা যাক গাণিতিক যুক্তি। দেখো, যুক্তি বলতে তোমরা কি বোঝো? দেখো, মানুষ আর হচ্ছে পশু, এই দুইজন আলাদা হলো কি থেকে? যুক্তির মাধ্যমে। অ্যানিমেলরা যুক্তি দিতে পারে না কোনো বিষয়ের উপরে, কিন্তু মানুষ এই যুক্তিটা রাখতে পারে, তার জন্য পশু থেকে মানুষ আলাদা হয়ে গেল। দেখো, আবার দেখো, দুটো মানুষ, যে কোনো দুটো মানুষ পরস্পর থেকে কিভাবে আলাদা হয়, এইটা সম্পূর্ণ তাদের যুক্তির উপরে। তার যুক্তি যেমন থাকবে একটা মানুষের, তার বিচারধারা সেই রকমভাবে উন্নত হবে। সুতরাং এই যুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা এখানে পড়ব যে গাণিতিক যুক্তি, মানে গণিতের ভাষায় কিভাবে আমরা যুক্তিগুলো ব্যবহার করি বা কিভাবে করতে থাকি। দেখো, এই যুক্তি, গাণিতিক যুক্তি হচ্ছে যে দুই ধরনের। একটা বলছে যে আরোহণ যুক্তি, আরোহণ ধরনের যুক্তি, অর্থাৎ ইন্ডাকটিভ রিজনিং। আরোহণ ধরনের যুক্তি বা ইন্ডাকটিভ রিজনিং, এটার উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহণ তত্ত্ব। এটা তোমাদের এই বিষয়টা আছে তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আছে। তোমরা অনেকে করে থাকবে, কিংবা পরে আমি করাবো নিশ্চয়ই। এই এক এক করে আমি যে অধ্যায়গুলো শুরু করছি তাতে করব। দেখো, এইখানে কি করা হয়? ফ্যাক্ট আর ডিটেলস থেকে আমাদের জেনারেলাইজ ফর্মে আনা হয়। দেখো, এখানে একটা উদাহরণ দিয়েছি। দেখো, আমার একটা সংখ্যার শ্রেণী আছে, কি প্রথমে 5, তারপরে 10, তারপরে 15। এবার নেক্সট যে ঘর সেটা হচ্ছে ফাঁকা আছে, সেখানে কি বসবে? তাহলে নেক্সট ঘরে আমি এইগুলো থেকে 5, 10, 15, এইখান থেকে এই যে ফ্যাক্ট বা ডিটেলস, এইখান থেকে আমি কি ইনফার করতে পারছি, কি যুক্তিতে আসতে পারছি, কি এরপরে ঠিক পরের সংখ্যাটা কত হবে? 20। এটা কি জেনারেলাইজ ফর্ম। ঠিক আছে। দেখো, আর একটা উদাহরণ দেখো, একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট আছে। ক্লাসের হচ্ছে সবাই যদি 90% নাম্বার পায়, সবাই কত নাম্বার পেয়েছে? 90%, সবাই নাম্বার পেয়েছে। তাহলে ধরো একজন স্টুডেন্ট, একজন স্টুডেন্ট, সে কি করে? ওই ক্লাসেই পড়ে, ওই ক্লাসে পড়ে। তাহলে সে কি বলতে পারি আমরা? ওই ক্লাসে পড়ে আর ক্লাসের সবাই 90%-এর উপরে পড়েছে, তাহলে সে ক্লাসের মধ্যে একজন। তাহলে আমি বলতে পারি এও 90 নাম্বার পেয়েছে। ঠিক আছে। দেখো, এইখানে মূল যে বিষয়টা হলো যে আমি কি করছি, জেনারেলাইজ কিছু ফর্ম থাকছে আমার, সেই জেনারেলাইজ ফর্ম থেকে আমি কি করছি, উল্টো হয়ে গেল, আমার কিছু ফ্যাক্ট বা ডিটেলস থাকছে, সেখান থেকে কি করছি, আমি জেনারেলাইজ ফর্মে আনছি। তারপরে যে ধরনের যুক্তি, সেটা হচ্ছে যে অবরোহী বা অবরোহণ ধরনের যুক্তি বা ডিডাকটিভ রিজনিং। আমরা হচ্ছে যে এই চ্যাপ্টারে এই ডিডাকটিভ রিজনিংয়ের উপরেই পড়বো। ঠিক আছে। এইখানে কি করা হয়? এইখানে হচ্ছে যে প্রথমে কনক্লুশন থেকে শুরু করা হয়, করে তারপরে ফ্যাক্ট ডিটেলসে আসা হয়। আগেরটাতে কি ছিল? ফ্যাক্ট ডিটেলস থেকে আমার কি আসছিল? জেনারেলাইজ ফর্মে বা কনক্লুশনে আসছিলাম, সেই অনুসারে আমি একটা যুক্তি অনুসারে আমি একটা জেনারেলাইজ ফর্ম তৈরি করছিলাম। কিন্তু এখানে কি, আমার যে কনক্লুশন সেখান থেকে শুরু করব, শেষ থেকে, আগেরটা প্রথম থেকে শুরু যদি হয়, এটা শেষ থেকে শুরু করতে হবে, করে প্রথমে আসতে হবে। তাহলে এখানে কি কনক্লুশন থেকে শুরু করব, সেখান থেকে আমি ফ্যাক্ট ডিটেলসে আসব। দেখো, এই যে কনক্লুশন, এই কনক্লুশনটা যদি ট্রু হয়, তাহলে ফ্যাক্ট ডিটেলসও ট্রু হবে। এটা একটা সাধারণ বিষয় যে আমি এখানে কি করছি, কনক্লুশন আছে, কনক্লুশন থেকে আমি কিসে আসছি? ফ্যাক্ট ডিটেলসে, ফ্যাক্টে আসছি বা ডিটেলসে আসছি। এবার কনক্লুশন এইটা যদি ট্রু হয়, তাহলে এইখান থেকে আমি বলতে পারি এটাও ট্রু, কিংবা এইটা যদি ফলস হয়, তাহলে আমি বলতে পারি কি এটাও ফলস। ঠিক আছে। দেখো, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, সেই এক্সাম্পলটা দেখো।
বলছে অল ক্রো আর বার্ডস, সমস্ত কাকি পাখি হয়, আর অল বার্ডস ক্যান ফ্লাই। এটা আমার হচ্ছে কনক্লুশন। এটা হচ্ছে আমার কনক্লুশন। তাহলে এই কনক্লুশন থেকে কি আমি ফ্যাক্টে আনতে পারি? ক্রো ক্যান অলসো ফ্লাই, মানে কাক সে উঠতে পারে, কাক একটা পাখি আর পাখিরা উঠতে পারে। তাহলে আমি কি বলতে পারি? কাকটা উঠতে পারে, এই যে আমার ফ্যাক্ট। তাহলে এইগুলো যদি ট্রু হয়, এটা যদি ট্রু হয়, তাহলে এটা অবশ্যই ট্রু হবে। দেখো, এই যে কোনো জিনিসের মানে মূল যে বেসিক থাকে, মানে একটা কোর জিনিস থাকে, সে কোর জিনিসের উপরে বেস করে করে আমাদের সমস্ত কিছু তৈরি হয়। যেমন ধরো এটা ধরো কোর, এটা ধরো কোর একটা, এবার এই কোরের উপরে বেস করে আমার সমস্ত কিছু তৈরি হচ্ছে। এইবার এই যে ডিডাকটিভ রিজনিং, এই ডিডাকটিভ রিজনিংয়ের কোডটা হলো কি? স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের উপরে বেস করে আমরা সমস্ত কিছু করব। স্টেটমেন্ট অর্থাৎ কি? উক্তি। দেখো, মানে উক্তি যখন বলা হবে তখন আমাদের একটা সেন্টেন্স, বাক্য, এই সমস্ত জিনিস চলে আসবে। বাক্য সাধারণত কি হয়? 4 প্রকারের হয়। কি? সাধারণ বিবৃতি, যেটা সাধারণ আমরা যে সমস্ত কথা বলি, বলে থাকি সেই রকম, বা ইংরেজিতে যাকে বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে দেখো আজ্ঞা, অনুরোধ, উপদেশমূলক, যেগুলো অর্ডার করা, উপদেশ দেওয়া। তারপরে কি আছে? প্রশ্নবোধক, প্রশ্নবোধক, জিজ্ঞাসা করা। তারপরে আর এক ধরনের কি আছে? দুঃখ, আনন্দ, বিস্ময় প্রকাশ করা। কিন্তু আমরা এখানে কি নিয়ে কাজ করব? সাধারণ বিবৃতির উপরে কাজ করব। এইখানে সমস্ত যে উক্তিগুলো থাকবে বা সেন্টেন্সগুলো থাকবে সব সাধারণ বিবৃতির উপর। এইবার সাধারণ বিবৃতির সমস্ত সেন্টেন্স নিয়ে কাজ করব না, কিছু কিছু সেন্টেন্স নিয়ে, সাধারণ বিবৃতির কিছু কিছু সেন্টেন্স নিয়ে কাজ করব। কোন সেন্টেন্সগুলো কাজ করব? দেখো, এমন কিছু সেন্টেন্স আছে যা ফ্যাক্ট, মানে যার ফ্যাক্ট মানে যার হচ্ছে কনক্লুশন বা যার রেজাল্ট হয় ট্রু হবে না তো ফলস হবে, মানে সত্য অথবা মিথ্যা যে কোনো একটা হবে। সেই রকম বিবৃতির উপরে কাজ করব। ঠিক আছে? যেটা সত্য অথবা মিথ্যা একসাথে হবে না, সেই রকম নিয়ে আমরা কাজ করতে পারি, কাজ করব না এখানে। ঠিক আছে? যেমন ধরো একটা সেন্টেন্স, যে সূর্য একটি নক্ষত্র। দেখো, সূর্য একটি নক্ষত্র, এইটার হচ্ছে দুটো ভ্যালু থাকতে পারে। এটার হয় ট্রু থাকবে, মানে দুটো ভ্যালু হয় ট্রু থাকবে না তো ফলস থাকবে, কিন্তু আমরা কি জানি এটা ট্রু। তাহলে এইটা কি হচ্ছে? তোমার হচ্ছে স্টেটমেন্ট বলছি এটাকে, মানে আমরা এই ম্যাথমেটিক্যাল লজিকে এটাকে কি বলছি? স্টেটমেন্ট বা প্রপোজিশন। এই যে স্টেটমেন্ট বা প্রপোজিশন বলছে। এইটার কি হয় ট্রু অথবা ফলস, দুটো ভ্যালু, যে কোনো একটা ভ্যালু আছে দুটো ভ্যালুর মধ্যে, দুটো কখনো একসাথে হবে না। দেখো, এখানে দেখো একটা স্টেটমেন্ট যে 2+2, এর দেখো 2+2 তো সঠিক জিনিস, এটা তার কি একটা ট্রু ভ্যালু, এর ভ্যালুটা কি ট্রু। এবার 3+3 এটা কি 5, এটা তো সঠিক না, তার এর ভ্যালু কি ফলস। তার মানে দেখো এই সেন্টেন্স, মানে এই স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা, এটার কি দুটো ভ্যালু আছে। হয় ট্রু না হয় ফলস, দুটো একসাথে নেই, যে কোনো একটা ভ্যালু থাকছে, হয় ট্রু অথবা ফলস, দুটো একসাথে থাকছে না। তাহলে এইগুলোকে আমরা বলি সেন্টেন্স। যেমন এরকম একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, যেমন x+2 = 5। এটা কি হচ্ছে? ফলস। যেখানে কি x ≠ 3 যদি হয় তাহলে হচ্ছে ফলস হচ্ছে, কারণ x যদি 3 যদি না হয় তাহলে তো এটা ট্রু হবে না। 5 হতে পারে না, x এর মান যদি 3 যদি না হয়, তাহলে এটা কি? ফলস স্টেটমেন্ট। তাহলে এই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, এইগুলোকে বলবো ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট যার
ট্রু অথবা ফলস যে কোনো একটি ভ্যালু আছে, দুটো ভ্যালু একসাথে থাকবে না। দেখো আর একটা আমি স্টেটমেন্ট বলছি, হ্যাঁ, তোমার 2 প্লাস এক্স সমান সমান 5, এইটা কোনো ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট হচ্ছে না। কেন? এক্স এর যে মানটা, এখানে এক্স এর যে মানটা, সেটা তো আমার কোনো নির্দিষ্ট নেই যে এক্স এর মানটা এইখান থেকে এই পর্যন্ত গেল কি এইটা, হ্যাঁ ওইটা, সেরকম কিছু বলে দিইনি। তাহলে এইটার কি হবে? এইটা কোনো স্টেটমেন্ট পাচ্ছি না। এইবার দেখো একটা স্টেটমেন্ট, তার আমি কি পেলাম? হয় ট্রু ভ্যালু পেলাম, না তো ফলস ভ্যালু পেলাম। এবার দেখো কিছু কিছু স্টেটমেন্ট আছে তার কি ট্রু ভ্যালু যেটা আছে তার যে উল্টো ভ্যালুটা সেটা কি হবে? ফলস। মানে দুটো জিনিস নিয়ে কাজ করছি, একটা কয়েনের এপিট আর ওপিট। এপিটকে যদি আমি বলি ট্রু, তাহলে ওপিটকে বলবো কি? ফলস। মানে অর্থাৎ হেডকে যদি বলি আমরা ট্রু আর টেলকে বলবো তাহলে ফলস। তাহলে একটা স্টেটমেন্টে যদি ট্রু ভ্যালু থাকে তাহলে তার নিশ্চয়ই ফলস একটা ভ্যালু পাওয়া যাবে। এই যে ফলস ভ্যালুটা পাওয়া যায় এটাকে আমরা বলি নেগেশন। তাহলে কি আমরা জানবো? নেগেশন অফ এ স্টেটমেন্ট। দেখো যদি পি যদি একটা বিবৃতি হয়, অর্থাৎ একটা স্টেটমেন্ট হয়, তার ভ্যালু যদি ট্রু হয় তাহলে নেগেশন অফ পি হবে কি? ফলস। দেখো এখানে কি ট্রুথ টেবিলটা দিয়েছি কি পি হচ্ছে ট্রু হলে নেগেশন অফ পি ফলস হয়। দেখো নেগেশনটা এখানে এরকম করে ডিনোট করা হয়, আবার এরকম করেও ডিনোট করা হয়। এই যে এই জিনিসটাকে বলে কমপ্লিমেন্ট সাইন, ঠিক আছে? এই যে সাইনগুলোকে বলে কমপ্লিমেন্ট সাইন। তাহলে এখানে কি, এই যে যদি ট্রু ভ্যালু হয় পির, তাহলে পি কমপ্লিমেন্ট কী হবে? ফলস ভ্যালু। ঠিক একইভাবে পির যদি ভ্যালু ফলস হয় তাহলে পি কমপ্লিমেন্টের ভ্যালু কী হবে? ট্রু হবে। এইবার দেখো এই যে যুক্তিগুলো কি আমরা এতক্ষণ যে যুক্তিগুলো আমরা দেখলাম সেগুলো কি একটা সেন্টেন্সের উপর, হ্যাঁ। এইবার কিছু কিছু যুক্তি আছে সেটা কি দুটো বা তিনটে এরকম একটা যুক্তি মিলিয়ে তৈরি হয়। দেখো সাধারণত কি যুক্তি দুই রকমের হয়, সরল যুক্তি ও যৌগিক যুক্তি, ঠিক আছে? সরল যুক্তি কি? সরল যুক্তি বলছে একটি উক্তিতে তার একটাই মানে একটা স্টেটমেন্টে একটাই উপাংশ থাকবে, হ্যাঁ, তার বেশি থাকবে না, হ্যাঁ, একটাই মাত্র থাকবে, সেটাকে সরল উক্তি বলছে। মানে সেইটাকে ভেঙে আমি, মানে যে কোনো একটা স্টেটমেন্ট সেটাকে ভেঙে আমি দুটো বা তিনটে আমি যুক্তি মানে উক্তি পাবো না, হ্যাঁ, তাহলে সেটা একটাই উক্তি থাকবে। সেই রকম উক্তিগুলোকে আমরা কি বলছি? সরল উক্তি। যেমন কি এই দেখো √3 একটি মূলদ সংখ্যা, এটাকে আমরা ভেঙে দুটো কি তিনটে স্টেটমেন্ট পাচ্ছি না, তার জন্য বলছে কি এটা সরল উক্তি। এইবার দেখো যৌগিক উক্তি, হ্যাঁ, বা কম্পাউন্ড। কম্পাউন্ড এইখানে কি বলছে? একটা উক্তিকে ভেঙে দুই বা তার বেশি উক্তি পাবো আমি, হ্যাঁ, মানে কি অনেকগুলো সরল উক্তি একসাথে যুক্ত হয়ে আমার যৌগিক উক্তি গঠন করছে, হ্যাঁ, দুই বা ততোধিক উক্তি, হ্যাঁ, একসাথে যুক্ত হয়ে এই যৌগিক উক্তিটা গঠন করছে। দেখো উদাহরণ দেখো, বলছে 3/5 একটি মূলদ সংখ্যা এবং হ্যাঁ √3 একটি অমূলদ সংখ্যা। এখানে এই যে এবং, হ্যাঁ, এটাকে খেয়াল রাখবা ভালো করে। তাহলে এই এবং দিয়ে কি করা হলো? যুক্ত করা হলো। কি এইটা ভেঙে আমরা কি দুটো সরল উক্তি পেলাম। সরল উক্তিটা কি? একটা 3/5 পি একটা সরল উক্তি, যেখানে 3/5 একটি মূলদ সংখ্যা। হ্যাঁ, দেখো একটা জিনিস দেখো, যে কোনো একটা স্টেটমেন্টকে এইখানে হ্যাঁ পি কিউ এরকম আর এস এরকম তোমার লেটার দিয়ে ডিনোট করা হয়। তার মানে আমি যদি বলি যে একটা স্টেটমেন্ট পি, তার মানে পি কোলন দিয়ে আমি স্টেটমেন্টটা লিখে দেবো। যেমন এইখানটা আমি লিখেছি পি কোলন দিয়ে 3/5 একটি মূলদ সংখ্যা, এই একটা স্টেটমেন্ট। দেখো কিউ একটা স্টেটমেন্ট যেখানে কি √3 একটি অমূলদ সংখ্যা। এই দুটো কি যুক্ত হয়েছে কি কম্পাউন্ড স্টেটমেন্ট তৈরি করেছে কি 3/5 একটি মূলদ সংখ্যা এবং √3 একটি অমূলদ সংখ্যা।
ঠিক আছে, ঠিক একইভাবে দেখো আর একটা কম্পাউন্ড যুক্তি, যে √5 একটি মূলদ সংখ্যা অথবা, এখানে কি অথবা দিয়ে যুক্ত, হ্যাঁ, অথবা একটি অমূলদ সংখ্যা। তার মানে কি দুটো কি স্টেটমেন্ট পেলাম, √5 একটি মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা, মানে কি √5 একটি অমূলদ সংখ্যা, দুটো পেলাম। আর এটা কি দিয়ে যুক্ত আছে, অথবা দিয়ে। ঠিক দেখো আর একটা সেন্টেন্স বলছে কি, যদি একটি ত্রিভুজের দুটি বাহু সমান হয় তবে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। বলছে দেখো এখানে আরেকবার পড়ছি আমি, যদি একটি ত্রিভুজের দুটি বাহু সমান হয় তবে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এখানে কি দিয়ে যুক্ত, যদি আর তবে। হ্যাঁ, যদি এইটা হয় ত্রিভুজটার দুটো বাহু সমান হয় তবে কি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এটা কি বলে, ইফ অ্যান্ড দেন দিয়ে যুক্ত। ঠিক আছে, দুটো। তাহলে এখানে দুটো স্টেটমেন্ট কি পেলাম, একটি ত্রিভুজের দুটি বাহু সমান হবে এই একটা স্টেটমেন্ট, আর একটি কি ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। ঠিক আছে, দেখো আর একটা উদাহরণ, যে কি একটি চতুর্ভুজ, হ্যাঁ, একটি চতুর্ভুজ একটি সামান্তরিক হবে যদি এবং কেবল মাত্র যদি, এটাকে কি বলে ইংরেজিতে, ইফ অ্যান্ড অনলি ইফ ত্রিভুজটি বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়। তাহলে এইখানে আমি কি দুটো স্টেটমেন্ট পেলাম, একটি চতুর্ভুজ সামান্তরিক হবে এই একটা স্টেটমেন্ট পেলাম, আর একটা কি চতুর্ভুজটি বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয় এই একটা স্টেটমেন্ট পেলাম। এই দুটো স্টেটমেন্ট কি দিয়ে যুক্ত, এখানে যদি এবং কেবলমাত্র যদি দ্বারা যুক্ত, অর্থাৎ কি ইফ অ্যান্ড অনলি ইফ। দেখো এইবার যে আগের যে এই যে সেন্টেন্সগুলো দেখলাম, এই সেন্টেন্সগুলো থেকে, হ্যাঁ, এই সেন্টেন্সগুলো থেকে কি কি সেন্টেন্সগুলো মানে স্টেটমেন্টগুলো কি কি দিয়ে যুক্ত, এবং অ্যান্ড অথবা অর, হ্যাঁ, ইফ অ্যান্ড দেন মানে যদি তবে, আর একটা কি ইফ অ্যান্ড অনলি ইফ যদি এবং কেবলমাত্র যদি, এইগুলো দিয়ে যুক্ত। এই যে ফ্রেজগুলো, এইগুলো একটা ফ্রেজ মানে, হ্যাঁ, এই ফ্রেজগুলোকে তোমার কি বলে, কানেকটিভ মানে সংযোজক সমূহ, মানে এইগুলো দিয়ে কিন্তু দুটো বা তিনটে স্বরলিপি যুক্ত হচ্ছে। ঠিক আছে, দেখো অ্যান্ডের চিহ্ন, এখানে কি এবং বা অ্যান্ডের চিহ্ন, হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্ডের চিহ্ন, এটা অনেক জায়গায় ব্যবহার করা হবে। আর এটা অরের চিহ্ন, হ্যাঁ, আর যদি তবে মানে ইফ অ্যান্ড দেন চিহ্ন, দেখো এরকম ডবল দিয়েও দিতে পারো আর একটা দিয়েও দিতে পারো। আর কেবল যদি এবং কেবলমাত্র যদি, এটা ইফ অ্যান্ড অনলি ইফ, এটাকে দুটো ডিরেকশনে দিতে হয়। ঠিক আছে, এই চিহ্নগুলো খেয়াল রাখবা। তাহলে এক এক করে করে কানেক্টিভিটিসের প্রপার্টিগুলো আমার দেখা যাক। এইবার প্রথমে আসতে হচ্ছে অ্যান্ড, এর ট্রুথ টেবিলটা কি, দেখো, হ্যাঁ, ট্রুথ টেবিলটা বলে নিয়ে আগে তোমাদের। ট্রুথ টেবিলটা ট্রু, যদি পির ভ্যালু ট্রু, কিউর ভ্যালু ট্রু থাকে, তাহলে পি অ্যান্ড কিউ এর ভ্যালু ট্রু হয়ে যাবে। আর বাদবাকি যা থাকুক সব কিছুতে কী হবে, ফলস। এইটা দেখো, মানে দেখো এইখানটায় আমি দুটো ভ্যালু নিয়ে কাজ করছি, ট্রু অথবা ফলস। তার মানে এই যে জিনিসটা, এটাকে আমি কি বলতে পারি, বাইনারি বলতে পারি, বাইনারি ভ্যালু বলতে পারি, কারণ ট্রু ফলস দুটো ভ্যালু আছে, তার জন্য বাইনারি, দুটো থাকলে বাইনারি বলে, বাইনারি ভ্যালু বলতে পারি। এইবার দেখো আমাদের মানে তোমরা অনেকে শুনে থাকো বাইনারি নাম্বার সিস্টেম, এইটা কি অনেকটা বাইনারি নাম্বার সিস্টেমের গুণের মতন। এটা কিন্তু মনে রাখার সুবিধার্থে বলছি কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু মানে এর সাথে কিন্তু কোনো রিলেশন নেই, মানে এই ট্রু ফলসের সাথে মানে রিলেশন ঠিক নেই তাও না, রিলেশন আছেও একটু, কিন্তু সেখানে বাইনারিতে 0 1 দ্বারা ডিনোট করা হয় সমস্ত কিছু, কিন্তু এখানে ট্রু ফলস দিয়ে ডিনোট করা হচ্ছে। হ্যাঁ, এটাকে মনে রাখবা বাইনারির গুণের মতো অনেকটা, যেমন 1 1 গুণ করলে শুধু 1 হয়, আর বাদ বাকি 1-এর সাথে 0 1 0 0 0 যাই গুণ করো সবই কি 0 হয়ে যায়, 0 অর্থাৎ এখানে ফলস ধরা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা গুণের মতন করে মনে রাখবে। তাহলে কি ট্রু আর ট্রু যদি হয়, পি আর কিউর ভ্যালু, তবেই তোমার কি হবে, এটা ট্রু হবে, ট্রু ভ্যালু হবে। আর বাদ বাকি ক্ষেত্রে ফলস। দেখো এক্সাম্পল দেখো, আর একটা কম্পাউন্ড স্টেটমেন্ট যেখানে 7
গ্রেটার দেন 5 আর এবং এই যে এবং দিয়ে যুক্ত মানে অ্যান্ড দিয়ে যুক্ত 4 গ্রেটার দেন 5। এবারে পি, তাহলে এই স্টেটমেন্টটাকে যদি আমি ভেঙে নিই, পি আসছে কি 7 গ্রেটার দেন 5, এটা কি ট্রু, আর কিউ এটা কি 4 গ্রেটার দেন 5, এটা হচ্ছে কি আসছে ফলস। তাহলে আমার আর এর ভ্যালুটা কি আসছে, একটা ট্রু একটা ফলস। তার মানে কি ট্রু ট্রু থাকলে শুধু ট্রু হবে, কিন্তু এখানে ট্রু ফলস, তার মানে কি আর এর মানটা ফলস। ঠিক একইভাবে দেখো অডের ট্রুথ টেবিলটা কি, অডটাকে ঠিক ওই রকম যোগ হিসাবে ধরে নিবে অডটাকে। হ্যাঁ দেখো অডটাতে কি হচ্ছে, যখন আমার দুটোর ভ্যালু ফলস ফলস, কিউ পি আর কিউর ভ্যালু ফলস, তখনই ফলস হচ্ছে, বাদ বাকি সমস্ত ক্ষেত্রে ট্রু হচ্ছে। ঠিক আছে, এইটা কিন্তু খেয়াল রাখবে ট্রুথ টেবিলটা মনে রাখলে কিন্তু সব কিছু পারবে এই কম্পাউন্ড স্টেটমেন্টের অঙ্কগুলো। দেখো এক্সাম্পল দেখো, আর একটা স্টেটমেন্ট কম্পাউন্ড স্টেটমেন্ট 7 + 8 = 15, অথবা এই যে অথবা 7 + 8 = 16। তাহলে দুটো স্টেটমেন্ট হলো 7 + 8 15 আর একটা 7 + 8 16। তাহলে প্রথমটা কি ট্রু, প্রথমটা, আর পরেরটা ফলস। তাহলে ট্রু ফলস হলে কি হবে, এটা ট্রু হবে সবসময়। দেখো আর একটু এবারে একটু বিস্তারিত একটু আলোচনা করা যাক যে এই দুটো, হ্যাঁ অথবা এবং এবং। দেখো এখানে আমি এক্সাম্পল নিয়েছি, বলছে যে আর1 একটা কম্পাউন্ড স্টেটমেন্ট বলছে ছুটির দিন হলে অথবা রবিবার হলে বিদ্যালয় বন্ধ থাকবে। আর আর2 একটা স্টেটমেন্ট যেটা কি ছুটির দিন হলে, এখানে অথবা দিয়ে যুক্ত, এখানে কি এবং দিয়ে যুক্ত, এবং রবিবার হলে বিদ্যালয় বন্ধ থাকবে। এখানে দুটো তাহলে আমি হচ্ছে যে সরল হচ্ছে উক্তি পেলাম, কি পি যেটা কি ছুটির দিন হলে বিদ্যালয় বন্ধ থাকবে, আর কিউ রবিবার হলে বিদ্যালয় বন্ধ থাকবে, দুটো আমি পেলাম। এইবার দেখো এইখানে যে অথবা দিয়ে আমি কি বোঝাচ্ছি, অথবা দিয়ে আমি কি বোঝাচ্ছি, অথবা থাকা মানে কি, অথবা থাকা মানে কি অর লজিকে কি হয়, দুটোর ভ্যালুই যদি ট্রু হয় তখন কি হয় ট্রু, দুটোর ভ্যালু ট্রু হলে ট্রু, শুধুমাত্র ফলস হবে কখন, যখন দুটোর ভ্যালু ফলস হবে। তাহলে দেখো এই যে ছুটির দিন, এই যে পিটা, এটা যদি ফলস হয়, মানে ছুটির দিন বিদ্যালয় যদি ফলস, মানে কি এটার ফলসটা করব কি করে, ধরো একটা স্টেটমেন্ট, এই যে স্টেটমেন্ট পি স্টেটমেন্টে আমার হচ্ছে যে রয়েছে কি ছুটির দিন হলে বিদ্যালয় বন্ধ থাকবে, তাহলে এর নেগেশন অফ পি আমি কি বলবো, নেগেশন অফ পি দেখো আমি লিখবো এরকম করে, ছুটির দিন হলে বিদ্যালয় বন্ধ থাকবে না, এটা আমি বলবো নেগেশন অফ পি। কিংবা এরকম করে বলতে পারি, এটা হতে পারে না যে ছুটির দিন হলে বিদ্যালয় বন্ধ থাকবে না, এরকম করে বলতে পারো নেগেশন। দেখো এইটা সম্পূর্ণ হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজের উপরে, যে তুমি কিভাবে নিবা, কিভাবে এটাকে রূপান্তর করবা, নাবোধক করবা, সেই রকম। তাহলে কি হচ্ছে এইখানটায়
হ্যাঁ, দিয়ে ছুটির দিন হলে বন্ধ থাকবে না। যদি এইটার ভ্যালু ফলস হয়, আবার রবিবার হলে বিদ্যালয় বন্ধ থাকবে না, এটার ভ্যালু যদি ফলস হয় তবেই অথবার ক্ষেত্রে ফলস হবে, তাই তো? যদি কিংবা একটা ট্রু হয়, যে কোনো একটা যদি ট্রু হয়, যে কোনো একটা, এইটা অথবা এইটা, এই দুটো স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে কি হবে, এটা ট্রু হয়ে যাবে। হ্যাঁ, দেখো যে কোনো একটা ট্রু হলে ট্রু হয়ে যাবে ট্রুথ টেবিল থেকে। অর্থাৎ আমি এই বলতে পারি যে একটা দিন, যে কোনো একটা দিন, সেটা ছুটির দিন হোক তাহলেও বিদ্যালয় বন্ধ থাকছে, কিংবা রবিবার হোক তাহলে বিদ্যালয় বন্ধ থাকছে। ধরো আজকে সোমবার, তাহলে আজকে সোমবার হচ্ছে ছুটির দিন, তাহলে কি হচ্ছে, আজকে সোমবার ছুটির দিন, সুতরাং কি বিদ্যালয় বন্ধ থাকবে। আর কিংবা যদি ধরো আজকে রবিবার কিন্তু ছুটির দিন না, ছুটির দিন, এটাও কি হলো, ফলস। তাহলে হচ্ছে আজ রবিবার, এটা ট্রু হলো, তাহলে কি হবে, বিদ্যালয় কি থাকবে, বন্ধ থাকবে। বুঝতে পারলে তো? এইবার দেখো পরেরটা হচ্ছে এবং। এবং দিয়ে যদি আমি যুক্ত থাকে দুটো, এই দুটো স্টেটমেন্টই, তাহলে কি হচ্ছে, দেখো অ্যান্ডের বা এবং এর যে ট্রুথ টেবিল, সেখানে ট্রু হচ্ছে কখন, যখন দুটোই ট্রু হবে, দুটোই যখন ট্রু হবে তখনই ট্রু হচ্ছে। হ্যাঁ, বাদ বাকি সময় সব কি ফলস। তাহলে দেখো, তাহলে এখানে বিদ্যালয় বন্ধ থাকার কন্ডিশন কি, এই যে R2-তে বিদ্যালয় বন্ধ থাকার কন্ডিশনটা কি হবে, যে সেই দিনটা ছুটির দিন হতে হবে আর রবিবারও হতে হবে, তবে বন্ধ থাকবে। যদি আজকে ধরো ছুটির দিন কিন্তু রবিবার না, তাহলে বিদ্যালয় বন্ধ থাকবে না। আর যদি আজকে রবিবার হলো, মানে হচ্ছে ছুটির দিন হলো, মানে রবিবার হলো কিন্তু ছুটির দিন হলো না, তাও বন্ধ থাকবে না বিদ্যালয়। দুটোই ট্রু হতে হবে, তবেই হচ্ছে পুরো স্টেটমেন্টটা আমার ট্রু হবে। বুঝতে পারলে? তাহলে অ্যান্ড আর অল লজিকের কি পার্থক্য, এইটা কিন্তু তোমাদের প্রতি পদে পদে লাগবে, কিন্তু যখন তোমরা সেট থিওরিতে করতে যাবে তখন এই জিনিসগুলো লাগবে। এই যে কনসেপ্টটা, এই যে এবং আর অথবা, এই দুটো কনসেপ্টটা খুব দরকার হবে। দেখো পরে হচ্ছে ট্রুথ টেবিলে আসছি, ইফ অ্যান্ড দেন। এর ট্রুথ টেবিলটা কি, দেখো যখন সেকেন্ড ভ্যালুটা ফলস হচ্ছে আর প্রথম ভ্যালুটা ট্রু হচ্ছে, পিটা মানে পি ট্রু কিউ ফলস, তখনই একমাত্র ফলস হচ্ছে, আর বাদ বাকি সময় কিন্তু সব সময় ট্রু। যদি হয় এইটা তবে হবে এইটা, এই স্টেটমেন্টগুলো এইরকম। হ্যাঁ, ঠিক আছে। দেখো একটা এক্সাম্পল দেখছি আমি। এক্সাম্পল বলছে, যদি কেউ 100% পরীক্ষায় পায় তাহলে সে এ গ্রেড পাবে। তাহলে হচ্ছে যে এটা কম্পাউন্ড স্টেটমেন্ট, তাহলে দুটো কি, পিটা কি, কেউ পরীক্ষায় 100% পায়, আর কিউটা কি, সে এ গ্রেড পাবে। এইবার দেখো এরকম হলো যে কেউ যদি 100% পায় তাহলে সে কি আশা করতে পারে, সে এ গ্রেড পাবে। 100% যদি পায় তাহলে সে আশা করতে পারে এ গ্রেড পাবে। এবার দেখো যদি সে 100% না পায় তাহলে কি এ গ্রেড পেতে পারে না, সে অবশ্যই পেতে পারে। এ গ্রেড পাওয়া যে 100% পাওয়ার উপরে যে সম্পূর্ণ নির্ভর করবে তা নয় কিন্তু এখানে। হ্যাঁ, মানে 100% মানে এ গ্রেড যে পাবার একটা মানে টাইটেরিয়া হচ্ছে কি, একটা টাইটেরিয়া হচ্ছে 100% পেতে হবে। যদি 100% পায় তাহলে এ গ্রেড তো অবশ্যই পাবে, কিন্তু এ গ্রেড পাবার জন্য কিন্তু 100% এসেন্সিয়াল না, অন্যান্য বিষয়ের উপরেও নির্ভর করতে পারে, এটা কিন্তু মনে রাখবে ভালো করে, ঠিক আছে। কিন্তু কেউ 100% পেল কিন্তু এ গ্রেড পেল না, তাহলে কি হবে, তাহলে কিন্তু স্টেটমেন্টটা ফলস হয়ে যাবে। তাহলে টোটাল কম্পাউন্ড যে স্টেটমেন্টটা সেটা কিন্তু ফলস হবে, এটা কিন্তু মাথায় রাখবা। যদি তবে, তার জন্যই দেখো এইখানটাই এটার উপরে তোমার জোর দেওয়া হচ্ছে, মানে ট্রুথ ভ্যালুতে দেখো যে সেকেন্ডটা যখন ফলস হচ্ছে, মানে আমি প্রথমটা ট্রু, মানে কি প্রথমে কি হলো, আমি 100% পেলাম, পেয়ে আমি এ গ্রেড পেলাম না, তাহলে কি হচ্ছে, তাহলে স্টেটমেন্টটা পুরোপুরি ফলস হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। তাহলে কখন ফলস হয়, যখন প্রথমটা ট্রু সেকেন্ডটা ফলস, মানে সেকেন্ড যে কন্ডিশন পি, যদি পি
তবে কিউ, এই যে পি আর কিউ, তবের পরে যে স্টেটমেন্টটা সেটা যদি ফলস হয় আর এইটা যদি ট্রু হয় পিটা, তবে ফলস হবে। দেখো যদি এইখানে হয় সে 100% পেলো না, আবার এ গ্রেডও পেলো না, 100% পেলো না, এ গ্রেডও পেলো না, তাহলে আমি কি বলতে পারি স্টেটমেন্টটা ট্রু। কারণ কি, সেখানে তো এই স্টেটমেন্টটা তো বলে দিইনি যে এ গ্রেড পাওয়ার জন্য 100%ই পেতে হবে। হ্যাঁ, 100% পেল না, তার জন্য যে এ গ্রেড পেল না তা না, এ গ্রেড অন্যান্য কারণের জন্য পেতে পারে না, তাহলে স্টেটমেন্টটা ট্রু হতে পারে। ঠিক আছে, এবার দেখো যদি হচ্ছে যে কি হলো, সে 100% পেল না কিন্তু এ গ্রেডটা পেল, তবেও সেটা ট্রু হবে। কারণ এ গ্রেডটা সবসময় মনে রাখো, এইটা কিন্তু এইটার উপরে নির্ভরশীল হবে তার কোনো কথা নেই। তবে এইটা হলে যদি এইটা হতে হবে, যদি না হয় তবে ফলস হবে। আর একটা কি, এইটাও হলো না, এইটাও হলো না, এটাও হলো না, এটাও ফলস, এটাও ফলস, তাহলেও ট্রু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরেরটাতে যাচ্ছি আমি। ইফ অ্যান্ড অনলি ইফ, এটাকে কি বলছে, বাই কন্ডিশনাল। এর ট্রু টেবিলটা দেখো, যখন ট্রু হবে আর ফলস হবে তখনই ট্রু, বাদ বাকি সময় ফলস। যদি একটা ট্রু একটা ফলস হয়, একটা ট্রু একটা ফলস হয়, তাহলে কি হবে, সবসময় ফলস হবে। কিন্তু দুটোই যদি ট্রু হয় তবে ট্রু হবে, আর দুটোই ফলস হলে তবে ফলস হবে। এবার দেখো একটা স্টেটমেন্ট বলছে আর একটা কম্পাউন্ড স্টেটমেন্ট যেটা 7 9 থেকে বড় হবে যদি কেবলমাত্র 5 8 থেকে ছোট হয়। দেখো এখানে কি বলছে, প্রথম কিউটা কি 7টা বড় 9 থেকে, এটা কি ফলস। আর হচ্ছে কিউ স্টেটমেন্টে কি বলছে 5 8 থেকে ছোট, এটা তো ট্রু স্টেটমেন্ট। তাহলে কম্বাইন্ড দেখো ট্রু টেবিলে কি, একটা ফলস একটা ট্রু, কম্বাইন্ড কি হবে, 8টা ফলস। দেখো এইখানটাই তোমরা এরকম করে ভাববে তোমার যে কি, যদি এইটা যদি হয়, এই স্টেটমেন্টটা হয়, যদি পিটা স্টেটমেন্টটা যদি ট্রু হয়, ইফ অ্যান্ড অনলি কিউ, পি ইফ অ্যান্ড অনলি ইফ কিউ, তাহলে পিটা যদি ট্রু হচ্ছে তার জন্য কিউটাও ট্রু হচ্ছে, তবেই হচ্ছে ট্রু হবে। কিংবা পিটা ফলস, যদি এইটা কি হচ্ছে না হচ্ছে আমার কোনো যায় আসছে না, এটা ফলস হয়ে গেল, তাহলে এটাও ফলস যদি হয় তবেই স্টেটমেন্টটা ট্রু হবে। যদি এটা ফলস হলো এটা ট্রু হলো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এই যে বাই কন্ডিশনাল স্টেটমেন্ট, এইটা কখন ট্রু হবে, দেখো এইটাকে বাই কন্ডিশনালকে দুটো মানে ভাগ করলে আমি এটা পাবো, মানে ইকুইভ্যালেন্ট আমি এটা পাবো কি, পি ইমপ্লাইজ কিউ। দেখো ইফ অ্যান্ড দেন এটাকে অনেক সময় ইমপ্লাইজ বলে, ইমপ্লাইজও বলা হয়। তাহলে পি ইমপ্লাইজ কিউ এবং কিউ ইমপ্লাইজ পি, এটা দুটোই হতে হবে। তাহলে দেখো পি ইমপ্লাইজ কিউ কখন ট্রু হয়, যখন দুটোই ট্রু হবে, পি কিউর মান ট্রু হবে আর কিউটা ট্রু হবে, এটা ফলস হলে অসুবিধা নেই, আবার দুটোই ফলস হবে তখন। কিন্তু এইটার সাথে এইটা এইটা এবং দিয়ে যুক্ত, মানে দুটোই আমাকে ট্রু হতে হবে। এই দুটো কন্ডিশন কিউ পি কখন ট্রু হয়, যখন একটা ট্রু একটা ফলস যখন হচ্ছে তখন দেখো একটা ট্রু একটা ফলস, তার জন্য এখানটাই ট্রু ফলস থাকার জন্য এখানটাই হচ্ছে না, তার জন্য এখানে আমি ফলস পাচ্ছি। তাহলে যখন ট্রু ফলস থাকছে তখনই একমাত্র এই বাই কন্ডিশনাল আমি ট্রু পাচ্ছি। ঠিক আছে, দেখো কোনো কম্পাউন্ড স্টেটমেন্ট সর্বদা যদি ট্রু হয় তাহলে আমি তাকে বলবো টোটোলজি। সবসময় ট্রু হবে তাহলে তাকে টোটোলজি বলবো, আর যদি ফলস হয় তাকে কন্ট্রাডিকশন বলবো। মানে একটা স্টেটমেন্ট, মানে একটা কম্পাউন্ড স্টেটমেন্ট, তার আমি কি করলাম, যে ইকুইভ্যালেন্ট আমি বের করলাম একটা ভ্যালু। সেই যে ইকুইভ্যালেন্ট বের করলাম আর ওই
সরি ইকুইভ্যালেন্ট না, একটা স্টেটমেন্ট সেটা যদি আমি ট্রুথ টেবিল বের করলাম, ট্রুথ টেবিল বের করে সর্বদাই যদি আমার ট্রু হতে থাকে, সর্বদাই তার ভ্যালু যদি ট্রু হয়, আমি যেভাবেই নিই সেভাবেই যদি ট্রু হয়, তাহলে সেই যে স্টেটমেন্ট মানে সেই যে হচ্ছে স্টেটমেন্টকে আমি টোটোলজি বলি, আর যদি ফলস হয় তখন তাকে কন্ট্রাডিকশন বলি। দেখো কম্পাউন্ড স্টেটমেন্ট পি আর কিউ লজিক্যাল ইকুইভ্যালেন্ট হবে, পি আর কিউ লজিক্যাল ইকুইভ্যালেন্ট হবে যদি বাই ডিরেকশনাল হয়, লজিক্যালি ইকুইভ্যালেন্ট হবে দুটো। হ্যাঁ, পি একটা স্টেটমেন্ট আর কিউ একটা স্টেটমেন্ট, দুটো আমাকে লজিক্যাল ইকুইভ্যালেন্ট হতে গেলে বাই ডিরেকশনাল হতে হবে, এটা কিন্তু মনে রাখবে। এবার দেখো আমরা কিছু লজিক্যাল ইকুইভ্যালেন্টের সূত্র দেখব, এই সূত্রগুলো একটু মনে রাখবে তোমরা। এই সূত্রের মতন তোমার সেট থিওরিতে এরকম সূত্র পাবে অনেক, হ্যাঁ একই রকমের, আর এই সূত্র বিভিন্ন অঙ্কে কাজে লাগতে পারে, তোমরা সূত্রগুলো একটু মনে রাখবে দেখে। হ্যাঁ, দেখো আমরা যে টোটোলজির কথাটা বলছি, এখানে ডোমিনেশন লতে দেখো, এই যে ডোমিনেশন লতে দেখো, এখানে দেখো কি হচ্ছে, পি অর টি নিলাম, পির সাথে পির ভ্যালু যাই থাক, যদি তার সাথে আমি ট্রু ভ্যালুর অর নিই তাহলে সবসময় ট্রু হচ্ছে, সবসময় ট্রু হচ্ছে, তার মানে কি এটাকে বলছে টোটোলজি। ঠিক আছে, দেখো পি অর কিউ, এখানে কি হচ্ছে, পির ভ্যালু যদি ট্রু হয় তাহলে তো ট্রু হবে, ফলস হলে কি হবে, ফলস ট্রুতে সেটাও তো ট্রু হবে অরে। এবার ঠিক উল্টো অ্যান্ড, যদি এইটা যদি ফলস হয়, পির ভ্যালুর সাথে যদি আমি ফলসে অ্যান্ড করি তাহলে সবসময় ফলস হবে, এটা কি কন্ট্রাডিকশন। ঠিক আছে, দেখো আইডেন্টিটি ল, যদি পির সাথে ট্রু যদি নিই তাহলে আমি পি পাবো, আর এটা কি অপারেশনে, অ্যান্ড অপারেশনে। হ্যাঁ, আর যদি কিউর সাথে যদি তো তোমার হচ্ছে যে ফলসটা নিই তাহলে সবসময় পি হবে। হ্যাঁ, দেখো একটা নেগেশন তার আবার নেগেশন করলে কি হয়, সেই জিনিসটাই ফিরে আসে। আর একই জিনিসের দুবার যদি হচ্ছে যে তোমার অ্যান্ড অথবা অর করা হয় তাহলে সেই জিনিসটা পাই আমরা। কমনটেটিভ ল, দেখো কমনটেটিভ লটা পি কিউ তার ইন্টারচেঞ্জ করে দিলাম, পি কিউটা, হ্যাঁ অ্যান্ডে করি আর অরে করি, ইন্টারচেঞ্জ করে দিলে কোনো অসুবিধা নেই। একইভাবে অ্যাসোসিয়েটিভ, এই জিনিসগুলো তোমরা আগেও দেখে এসছো, এইগুলো সাধারণত অসুবিধা মানে ডিস্ট্রিবিউটিভ প্রত্যেকটা ল। এইখানে দেখো যে ইম্পর্টেন্ট যেটা কি, ডি মর্গানস ল, যদি পি অ্যান্ডের আমি যদি নেগেশন নিই তাহলে কি হচ্ছে, অ্যান্ড নিলে এখানে অর হয়ে যাচ্ছে, আর পার্টিকুলার এক একটা নেগেশন হচ্ছে তোমার। ঠিক একইভাবে এখানে অ্যান্ড নিয়েছি, এখানে অর নিলাম, অর নিলে ঠিক একইভাবে হয়। দেখো আমরা এখানে এই যে ডি মর্গানস লর আমরা হচ্ছে যে কিভাবে হচ্ছে লজিক্যাল ইকুইভ্যালেন্টটা কিভাবে হচ্ছে ট্রুথ টেবিলের মাধ্যমে সেটা দেখব। দেখো ডি মর্গানস লতে এখানে অ্যান্ড অপারেশন নিয়েছি আমি, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে অর। দেখো এখানে পি কিউ আমি ভ্যারিয়েবল নিয়ে নিলাম, তোমার হচ্ছে স্টেটমেন্ট, তাহলে কি তার কম্বিনেশন পি কিউ ট্রু ফলসের কম্বিনেশন আমি এখানে নিয়ে নিলাম, এটাতে, তাহলে অ্যান্ড করলে কি হবে, অ্যান্ডে কি হবে, ট্রু যখন হবে ট্রু আর বাদ বাকি ফলস। ঠিক আছে, এইবার যদি এইটার যদি নেগেশন করা হয়, পি নেগেশন, এখানে দেখো পি নেগেশন, হ্যাঁ আর এখানটা কিউ নেগেশন। হ্যাঁ, এইবার দুটো নেগেশনের আমি কি করছি, অরের ক্ষেত্রে কি হচ্ছে, যখন ফলস তখনই একমাত্র ফলস, বাদ বাকি সময় ট্রু, এটা আমার থাকলো। এবার দেখো এইটার যদি নেগেশন নিই অ্যান্ডের, তাহলে কি এখানে ট্রু ফলস, আর ফলসগুলো ট্রু হয়ে যাচ্ছে, সব ট্রু হয়ে যাচ্ছে। তাহলে দেখো এইটা আর এইটা দেখো সেম ট্রুথ ভ্যালু দিচ্ছে, তার মানে আমি বলতে পারি এইটা আর এটা লজিক্যালি ইকুইভ্যালেন্ট, তাহলে এইটাই হলো ডি মর্গানস ল। ঠিক আছে, তাহলে তোমরা লজিক্যাল ইকুইভ্যালেন্ট করবে, মানে কোনো কিছু লজিক্যাল ইকুইভ্যালেন্টের প্রমাণগুলো করবে সব এরকম ট্রুথ টেবিল দিয়ে, তাহলে তোমরা সব প্রত্যেকটা প্র্যাকটিস করবে, লজিক্যাল ইকুইভ্যালেন্ট হচ্ছে নাকি দেখবে। দেখো তারপরে
এই যে ইমপ্লাইজ মানে ইফ অ্যান্ড দেন, এটাকে আমি কিভাবে ভাঙতে পারি? এটা ইকুইভ্যালেন্ট আমার পি কমপ্লিমেন্ট অর কিউ, অথবা এটার উল্টোটা কি নেগেশন অফ কিউ ইমপ্লাইজ নেগেশন অফ পি। এবার দেখো পি অর কিউ, এটাকে কি করতে পারি? পি কমপ্লিমেন্ট ইমপ্লাইজ কিউ। দেখো এইখানটায় দেখো পি, এইটা থেকে কিন্তু এই সূত্রটা এসছে। দেখো এখানটা পি নেগেশন আছে, তাহলে এইটার নেগেশন যদি হয় তাহলে পিটা চলে আসছে। তাহলে এইখানটায় কি হচ্ছে? এইটা থেকে আমি এসছি এটা, তাহলে এটাকে আমাকে নেগেশন দিতে হবে, পিতে নেগেশন। বুঝতে পারলে তো? ঠিক একইভাবে বাই ডিরেকশনাল, আমি বলছিলাম বাই ডিরেকশনাল কখন হয়, একটু আগে আমি বললাম যে পি ইমপ্লাইজ কিউ অ্যান্ড কিউ ইমপ্লাইজ পি, দুটোই আমাকে হতে হবে, তবেই হবে বাই কন্ডিশনাল। দেখো এই যে বাই কন্ডিশনাল, কি কখন হচ্ছে? যখন পি আর কিউ দুটোই ট্রু হবে, উভয়ই। তাহলে কি দুটোই ট্রু হতে হবে, যখন ট্রু হবে অ্যান্ড লজিকে, যখন ট্রু হবে তখনই ট্রু হয়। তার জন্য কি হলো, আমি অ্যান্ড লজিক দিয়ে এটা কানেক্ট করে দিলাম, তাহলে এটা ইকুইভ্যালেন্ট। ঠিক একইভাবে যদি নেগেশন করা হয়, এর বাই ডিরেকশন মানে বাই কন্ডিশনালে নেগেশনও বাই কন্ডিশনাল হবে। ঠিক আছে, তাহলে এবারে দেখো তোমাদের আসছে একটা জিনিস, কোয়ান্টিফায়ার। দেখো কোয়ান্টিফায়ার জিনিসটা দেখো ভালো করে একটু বুঝবে। যে কোনো কিছু হচ্ছে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আছে যেখানে কি বলে ফর অল, দেয়ার এক্সিস্ট, এইরকম বিভিন্ন ফ্রেজ থাকে। এই ফ্রেজগুলো থাকলে আমরা সাধারণত কোয়ান্টিফায়ার ইউজ করা হয়। দেখো কোয়ান্টিফায়ারের আগে আমাদের বুঝতে হবে যে ডোমেনটা কি। ধরো আমরা একটা জিনিস নিয়ে মানে একটা ইকুয়েশনের উপরে কাজ করছি, যেখানে আমি বললাম যে এই একটা ইকুয়েশন, এই ইকুয়েশনের উপরে কাজ করছি। এবার কি এখানে আননোন যে ভ্যালুটা, সেখানটা কি এক্সের মানটা আমাকে বের করতে হবে। এবার আমাকে বলে দিল যে এক্সের মান তুমি বের করো, কিন্তু যাতা বের করলে হবে না, তার একটা মানে একটা সংখ্যা রেখার মধ্যে আমি বের করব। তারা আমাকে বলে দিল এক্সের যে মানটা সেটা হতে হবে কি বাস্তব। তাহলে কি আমি বাস্তব রাশির মধ্যেই এক্সের মানটা নেব। এর যদি এক্সের মান যদি ইমাজিনারি হয়ে যায় তাহলে আমি নেব না। তাহলে এক্সের মান যে বাস্তব সংখ্যার যে হচ্ছে সেট হচ্ছে বা বাস্তব হচ্ছে এক্সের মানগুলো, তাহলে এর যে এক্সের ডোমেনটা কি হচ্ছে, সমস্ত বাস্তব সংখ্যাটা, মানে বাস্তব সংখ্যার থেকে আমি এই জিনিসটা নেব। এই জিনিসটাকেই আমাকে বলছে ডোমেন। বুঝতে পেরেছো? বাস্তব সংখ্যার বাইরে আমি কোনো ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার নিতে পারবো না। ঠিক আছে? এইখানে যেমন তোমরা দেখো ইকুয়েশান যখন করবে, যখন হচ্ছে তোমরা ক্লাস 7 কি 8-এ তোমরা প্রথম শিখেছিলে ইকুয়েশান সলভ, তখন এইরকম ইকুয়েশান থাকলে যে এক্স এর মান সমস্ত কিছু কিন্তু বাস্তব আসতো, আর বাস্তব নিয়েই তোমার কাজ হতো। যখন তোমরা আস্তে আস্তে এখন কমপ্লেক্স নাম্বার পড়বে তখন দেখবে যে এরকম তোমার একটা ইকুয়েশানের যে কোনো ইকুয়েশানের যে হচ্ছে যে মানটা এক্সের, যে যেমন এখানটায় কি আছে এক্স স্কোয়ার, তাহলে এর কি দুটো মান থাকবে, দুটো ভ্যালু থাকবে। যদি কিউব থাকে তাহলে এক্সের কটা ভ্যালু থাকবে? 3টে। তাহলে এখন এই কমপ্লেক্স নাম্বারে দেখবে তোমরা পড়বে এক্সের যে দুটো ভ্যালু যা কিছু হতে পারে, দুটো কমপ্লেক্স হতে পারে, দুটো বাস্তব হতে পারে, দুটো ইমাজিনারি হতে পারে, যা খুশি হতে পারে। ঠিক আছে? তাহলে সেইখানটায় তাহলে রেঞ্জটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি কোন এই যে এক্স এর মানটা কোন রেঞ্জের মধ্যে থেকে নেবো, আমাকে যদি বলে যে কোনো রেঞ্জ মেনশন না করে তাহলে আমি সবগুলো নিতে হবে। যদি আমাকে রেঞ্জটা বা ডোমেনটা মেনশন করে যে এই বাস্তব সংখ্যাটা নেবো কি এই সংখ্যাটা নেবো, তাহলে আমি তার মধ্যে থেকে নেবো।
এইটা সবসময় মনে রাখবা, এইটাকে বলে ডোমেন। দেখো এইবার আমরা এই যে কোয়ান্টিফায়ার, দুই রকমের কোয়ান্টিফায়ার হয়, কি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার এরকম চিহ্ন দিয়ে ডিনোট করা হয়, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার এই চিহ্ন দিয়ে ডিনোট করা হয়। দেখো দেখো বলছে কি একটা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার কোয়ান্টিফিকেশন মানে পিএক্স একটা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা বলছে যে পিএক্স একটা স্টেটমেন্ট। হ্যাঁ, যে পিএক্স স্টেটমেন্টটা কি আছে, যেখানে এক্স পিএক্স এখানে হচ্ছে যে কি বলতো, এই যে কোয়ান্টিফায়ার যে মানে হচ্ছে এখানে যে স্টেটমেন্টটা সেটাকে ফাংশন করে নিয়েছে, অর্থাৎ পি একটা স্টেটমেন্ট, তার একটা ভ্যালু এক্স। অর্থাৎ তুমি যদি বলতে পারো যে ভালো ছেলে, এটা ধরো পি, আর এক্সটা কি যত নাম আছে, এর ডোমেনটা কি যত নেম আছে, কি রাম, শ্যাম, যদু, এইরকম তোমার নামগুলো থাকবে। তাহলে পি অফ এক্স আমি বলতে পারি কি এক্স এর ভ্যালু যখন রাম, মানে পি অফ এক্স এর ভ্যালু যখন রাম, তাহলে পি অফ রাম, তার মানে আমি কি বলবো, রাম ভালো ছেলে। ঠিক আছে, যদি পি অফ শ্যাম হয় তাহলে কি বলবো, শ্যাম ভালো ছেলে। তাহলে পি ডোমেনটা কি হচ্ছে, নেমটা হচ্ছে, মানে পি এক্স এর ডোমেনটা কি হচ্ছে, নেম হচ্ছে, আর পিটা কি ভালো ছেলে কি খারাপ ছেলে এই রকম অর্থ বোঝায়। ঠিক আছে, তাহলে কি বলছে, তোমার পি এক্স একটা স্টেটমেন্ট যেখানে কি এক্স, হ্যাঁ, যেখানে পি এক্স এর হচ্ছে যে এক্স এর হচ্ছে যে একটা ডোমেন আছে, হ্যাঁ, সমস্ত ভ্যালু। তাহলে এই যে ফর অল এক্স, এটাকে আমরা কি করে পড়বো, ফর অল এক্স পি অফ এক্স ডিনোট কি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার বলা হবে এই জিনিসটাকে। হ্যাঁ, দেখো এখানে একটা উদাহরণ নেওয়া হয়েছে কিভাবে করব। বলছে পিএক্স একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা কি এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন এক্স, মানে এক্স এর সাথে যদি এক যোগ করে দিই সেটা এক্স এর থেকে বড় হবে, এই যে একটা স্টেটমেন্ট। এর ট্রু ভ্যালুটা তোমাকে বের করতে হবে কখন, ফর অল এক্স পি অফ এক্স, হ্যাঁ, যেখানে কি এক্স এর ডোমেনটা কি রিয়াল নাম্বার, এক্স এর ডোমেনটা রিয়াল নাম্বার। দেখো এই জিনিসটা কি হচ্ছে, এইটা তো হচ্ছে যে অ্যাকচুয়ালি ট্রু হচ্ছে, তাই না, এক্স ধরো এই যে রিয়াল নাম্বারের এর হচ্ছে যে রেখা, এখানে ধরো একটা ভ্যালু আছে, এর সাথে এক যোগ করে দিলাম, এক যোগ করে দিলে তো এই দিকে যাবে, এই দিকে তো সবসময় বড় যায় প্লাসটা, আর এইদিকে মাইনাস যায় সংখ্যা রেখায়, তাহলে এইদিকে বড় চলে যাচ্ছে। তাহলে এটা যদি এক্স হয়, এটা এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান সবসময় বড় এক্সের থেকে, তাহলে এটা সবসময় ট্রু হবে। তাহলে যখন রিয়াল নাম্বারের ডোমেন থাকবে এখানে, তখন কি হচ্ছে, এটা ট্রু হচ্ছে। দেখো আর একটা এক্সাম্পল বলছে ট্রু ভ্যালু বের করতে হবে, কি ফর অল এক্স পি অফ এক্স, এই যে স্টেটমেন্ট মানে ফর অল এক্স সমস্ত এক্স এর জন্য পি অফ এক্সটা বের করতে হবে ট্রুথ ভ্যালু। সেখানে কি পি এক্সটা কি বলে দিয়েছে, পি অফ এক্স এক্স স্কোয়ার লেস দ্যান 10। হ্যাঁ, এইবার দেখো এক্স এর ডোমেনটা কি, কনসিস্ট অফ পজিটিভ ইন্টিজার নট এক্সিডিং 4, মানে 4-এর থেকে বড় কোনো পজিটিভ ইন্টিজার নেবো না। তাহলে 4-এর থেকে বড় আমরা নেবো না, তাহলে ছোট কি কি আছে পজিটিভ ইন্টিজার, 1 2 3 4 এই কটা আছে। তাহলে আমার পি অফ এক্স মানে কত, আমার এক্স স্কোয়ার লেস দ্যান 10। তাহলে পি অফ 1টা যদি আমি নিই তাহলে কি হচ্ছে, 1 স্কোয়ার মানে 1, এটা হচ্ছে ট্রু।
পি অফ টুটা কি হচ্ছে, 2 স্কোয়ার মানে 4, ট্রু। তাহলে পি অফ 3 হচ্ছে কি 3 3 9, ট্রু হচ্ছে। কিন্তু আমি কোন পর্যন্ত নেবো, 4। তাহলে পি অফ 4 16 লেস দেন 10, এটা ট্রু হচ্ছে, এটা ট্রু হচ্ছে না, তাহলে ফলস হয়ে যাচ্ছে। তার মানে দেখো এটার জন্য ট্রু হলো, এটার জন্য ট্রু হলো, এটার জন্য ট্রু হলো, কিন্তু এটার জন্য আমাকে ফলস হয়ে গেল। তাহলে আমি এইখানটাই কি হবে, পুরো স্টেটমেন্টটা ফলস হয়ে যাবে। দেখো এইখানটায় ফর অল যখন আমি কোয়ান্টিফায়ার নেব, তখন আমার যে এক্সের যে ডোমেনটা থাকবে, এই যে ডোমেন ধরো এরকম 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 প্রচুর ভ্যালু আছে, x1 x2 এরকম এই ডোমেন এক্স এন পর্যন্ত। তাহলে আমার স্টেটমেন্টটা পি অফ এক্স যে স্টেটমেন্টটা সেটা কি, এটার জন্য ট্রু হতে হবে, এটার জন্য ট্রু হতে হবে, এটার জন্য ট্রু হতে হবে, প্রত্যেকটার জন্য ট্রু হতে হবে, তবেই আমার পি অফ এক্স এই যে মানটা এটা ট্রু হবে। ঠিক আছে, দেখো এইখানটায় আমি ভালো করে লিখেছি যে যদি হচ্ছে যে এখানে কি বলছে, এখানে ডোমেনের যে লিস্ট সেটা কি বলছে, x1 x2 xn পর্যন্ত, হ্যাঁ কোয়ান্টিফায়ার। এখানটায় পি অফ এক্স, হ্যাঁ ফর অল এক্স পি অফ এক্স যদি ট্রু হবে, যখন কি এর কনজাংশনটা অর্থাৎ অ্যান্ড লজিকটা নেবো যখন প্রত্যেকটা, তখন ট্রু হতে হবে। কারণ কি একটা যদি অ্যান্ডে যদি একটা ফলস হয় তাহলে পুরো জিনিসটা ফলস চলে আসবে। প্রত্যেকটা ট্রু হলে, হ্যাঁ প্রত্যেকটি ট্রু হলে তবেই ট্রু, তবেই ট্রু। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলা। এবার আমরা করব দেয়ার এক্সিস্ট। দেখো কিছু কিছু ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আছে, সেখানে কোনো কোনো একটা এলিমেন্ট মানে ডোমেনের মধ্যে, ডোমেনে তো অনেক রেঞ্জ, তার মধ্যে কোনো একটা এলিমেন্ট, হ্যাঁ সার্টেন কোনো একটা, মানে কোনো একটা এলিমেন্ট সার্টেন কোনো একটা প্রপার্টি তোমার হোল্ড করে। হ্যাঁ কেমন, দেখো যেমন এক্সের আমি এক্সের হচ্ছে যে আমি হচ্ছে ডোমেনটা কি বললাম, x1 x2 x3 x4 এরকম করতে করতে xn পর্যন্ত। তাহলে তার মধ্যে দেখো যে সমস্ত x1 x2 এরকম প্রত্যেকটা এক একটা প্রপার্টি ফলো করছে, কিন্তু এর মধ্যে x3টা, হ্যাঁ x3টা একটা নির্দিষ্ট একটা স্পেশাল কোনো কিছু ফলো করছে। হ্যাঁ সেই রকম কন্ডিশনে আমাকে দেয়ার এক্সিস্ট এই কথাটা ব্যবহার করতে হবে। হ্যাঁ ঠিক আছে, তার মানে কি এই যে দেয়ার এক্সিস্ট দিয়ে, যদি দেয়ার এক্সিস্টকে দেখো কেমন করে ডিনোট করা হয়, এরকম করে দেয়ার এক্সিস্ট এক্স পি অফ এক্স। তার মানে কি পি অফ এক্স একটা স্টেটমেন্ট, ঠিক আছে, স্টেটমেন্টে কি এক্স এর যে ডোমেনটা সেটা আমি বলে দিলাম এইটা। তাহলে এর মধ্যে যে কোনো একটা ভ্যালুর জন্য এটা ট্রু হতে হবে, তবে এটা ট্রু হবে। ঠিক আছে, যদি মানে এইটা সবকটার জন্য ফলস হয় তবে কিন্তু এটা ফলস হবে, সবকটার জন্য ফলস হলে, হ্যাঁ একটার জন্য ফলস হলো, x1 এর জন্য এটা ফলস হলো তাহলে কোনো অসুবিধা নেই, x2 এর জন্য ফলস হলো তাহলেও অসুবিধা নেই, 3 এর জন্য ফলস হলো তাও অসুবিধা নেই, 4 এর জন্য ফলস হলো তাও অসুবিধা নেই। কিন্তু এরকম করতে করতে এমন একটা ভ্যালু পাওয়া যাবে যার জন্য এটা ট্রু, তবে এটা ট্রু হয়ে যাবে। সবগুলোর জন্য ফলস হোক ডোমেনে, কিন্তু একটার জন্য ট্রু হলে তবে এটা ট্রু হবে, এটা কিন্তু মাথায় রাখবে। দেখো এখানে একটা এক্সাম্পল করা যাক, বলছে পি এক্স কি স্টেটমেন্ট দিচ্ছে, এক্স গ্রেটার দেন 3। ঠিক আছে, পি এক্সটা আর কি, এই যে এক্স এর যে ডোমেনটা সেটা কি বলছে, ডোমেন কনসিস্ট অফ রিয়াল নাম্বার।
সমস্ত রিয়াল নাম্বারের জন্য। তাহলে দেখো রিয়াল নাম্বারের সাথে কি, যে রিয়াল নাম্বারের যে হচ্ছে যে তোমার ধরো সংখ্যা লাইন, যে এইখান থেকে এই যে রিয়াল নাম্বারের সংখ্যা লাইন, এই যে চলছে, এইদিকে প্লাস এইদিকে মাইনাস, এ চলতে থাকছে। এবার বলেছে কি পি অফ এক্স, এক্স গ্রেটার দেন 3। তাহলে দেখো এটা পি অফ এক্স। তাহলে দেখো এক্স যখন 1 হচ্ছে, 0 হচ্ছে, 3-এর থেকে যত ছোট সংখ্যা তার জন্য কি হচ্ছে, পি অফ এক্স ট্রু হচ্ছে না। যখন 4 হয়ে যাচ্ছে তখন ট্রু হচ্ছে, 5 হচ্ছে তখন ট্রু হচ্ছে। তাহলে কি হচ্ছে, তাহলে এই যে দেয়ার এক্সিস্ট এক্স, তার জন্য এইটা হচ্ছে কি হচ্ছে, ট্রু হচ্ছে, ট্রু ভ্যালু পাচ্ছি আমি। তাহলে এটা কি হবে, ট্রু হবে। বুঝতে পারলে? তাহলে দেখো পরের আর একটা এক্সাম্পল করছি, যে কিউ এক্স, এটার স্টেটমেন্ট কি, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, এইটা। আর এটার এক্স এর ডোমেনটা কি, অফ রিয়াল নাম্বার। দেখো এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 এটা কি হতে পারে, যদি রিয়াল নাম্বার থাকে, যে কোনো রিয়াল নাম্বার তুমি বসিয়ে দেখো, এক্স এর মান তার আগের যে সংখ্যাটা তার সাথে সমান হতে পারে। দেখো এইখানে একটা সংখ্যা আছে এক্স, আর এক্স প্লাস 1 মানে এর সাথে একটা যোগ করলে কি হচ্ছে, এক্স প্লাস 1 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো সমান সমান না। এক্সটা যদি এই পয়েন্টে থাকে, তার পয়েন্টটা এক্স প্লাস 1 মানে একটা পয়েন্ট চেঞ্জ করে যাচ্ছে, তার মানে এই দুটো সমান হবে না কোনো সময়। তাহলে রিয়াল নাম্বারে এমন কোনো আমি পাবো না ভ্যালু যার জন্য কিউ এক্সটা ট্রু হবে, প্রত্যেকটার জন্য ফলস, রিয়াল নাম্বারের প্রত্যেকটা এলিমেন্টের জন্য। তাহলে আমি কি বলতে পারি, কিউ এক্স এটা ফলস হবে। তাহলে দেয়ার এক্সিস্ট এক্স, কিউ এক্স সমান সমান ফলস হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে দেখো আগে যখন আমরা ফর অল কোয়ান্টিফায়ারের জন্য কি কনজাংশন অথবা অ্যান্ড লজিক ব্যবহার করেছিলাম, এখানে ঠিক অরটা ব্যবহার করতে হবে, যে এক্স এর ডোমেন এক্স টু এক্স এন, যেমন অর লজিকটা ব্যবহার করে। এইখানে দেখো যে কোনো একটার ভ্যালু ট্রু হলে, যে কোনো একটির ভ্যালু টি হলে পুরো স্টেটমেন্টটা ট্রু হয়ে যাচ্ছে। এর মধ্যে যে কোনো একটা ফলস টলস হলে মানে অসুবিধা নেই, একটা কি দুটো কি চারটে কিংবা অর্ধেক ফলস হলে তাতে অসুবিধা নেই, কিন্তু কমপক্ষে একটা ট্রু হতে হবে, তাহলে এটা ট্রু হয়ে যাবে। যদি প্রত্যেকটা ফলস হয়, এটা দেখো মনে রাখবে, যদি প্রত্যেকটা ফলস হয় তাহলে কি হবে, তাহলে এটা কিন্তু ফলস হবে। আমরা যে অল লজিকের যে ট্রুথ টেবিল সেটাতে দেখেছি, প্রত্যেকটা যদি ফলস হয় তবে কি হবে, ফলস হয়। তাহলে এইখানটা কি হবে, যদি প্রত্যেকটা ফলস হতে থাকে তবেই এটা ফলস হবে। ঠিক আছে, তাহলে দেখো এর নেগেশনটা আমি দেখব একটু। ফর অল, ফর অল পি অফ এক্স ট্রু হচ্ছে কখন, যখন এক্স এর ডোমেনে প্রত্যেকটা ভ্যালুর জন্য পি এক্সটা ট্রু, তখন ট্রু হচ্ছে। আর ফলস হচ্ছে কখন, যদি এক্স ডোমেনে একটা ভ্যালু যদি আমি পেয়ে যাই, একটা ভ্যালু যেটার জন্য পি এক্সটা ফলস, তখন এটা ফলস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেয়ার এক্সিস্ট পি অফ এক্স, এইটা কি কখন ট্রু হচ্ছে, মানে এক্স এর ডোমেনে, এক্স এর ডোমেনে যখন আমি যে কোনো একটা ভ্যালুর জন্য পি অফ এক্স ট্রু হয়, তখন এটা কি ট্রু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর ফলস কখন হচ্ছে, যখন সবার জন্য এক্স ডোমেনে সবার জন্য পি অফ এক্স ফলস, তখনই এটা ফলস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলে? তাহলে দেখো, তাহলে এই চ্যাপ্টার যে আমরা যে থিওরি পড়ছিলাম সেটা এখানে শেষ হলো। ঠিক আছে, এবার দেখো এই যে এইটা কিন্তু যে থিওরিটা কিন্তু বোঝার দিক দিয়ে কিন্তু খুবই একটু জটিল, শুধু বাক্যের মারপ্যাচ আর এই যে অ্যান্ড অর এইসব লজিক ব্যবহার করেছি, ইফ অ্যান্ড দেন এই সমস্ত যে সমস্ত কনজাংশন ব্যবহার করেছি সেইগুলোর ঘোরপ্যাচ রয়েছে। তোমরা ভিডিওটা বারবারে দেখবে, দেখে তবেই বুঝতে পারবে। আর কোনো অসুবিধা হলে কমেন্টস করবে। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লাগে
তাহলে লাইক আর শেয়ার করবে। আমি এই টেস্টের জন্য যে ম্যাথের ভিডিও, এটা প্রথম চ্যাপ্টার শুরু করলাম। এরপরে থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থিওরি প্লাস অঙ্ক সবই করিয়ে দেবো, কিছু কিছু অঙ্ক করিয়ে দেবো যেগুলো খুব মানে কনসেপচুয়াল একটু বোঝার দরকার হবে সেই অঙ্কগুলো, আর বাদ বাকি সমস্ত সোজা সোজা অঙ্ক আছে যেগুলো তোমরা করে নিতে পারবে। নেক্সট ভিডিওটা আমি এই গাণিতিক যুক্তির কিছু উদাহরণ অঙ্ক দিয়ে দেখাবো, আর তোমরা দেখতে থাকো। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। ধন্যবাদ।